আজকে দুপুরে এমন এক ঘটনা সেভেন সিস্টার্স অর্থাৎ ভারতের উত্তর পূর্ব সীমান্তে হলো, যা গোটা ভারতকে কার্যত স্তব্ধ করে দিল। দিনের পর দিন এই সেভেন সিস্টার্স অর্থাৎ ভারতবর্ষের উত্তর পূর্বের এই 7টি রাজ্যকে টার্গেট করা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে। পরবর্তীকালে পাকিস্তান দোসর বা সঙ্গী হিসাবে জুটিয়েছে বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকারকে, এবং এবার তারেক রহমানের সরকারের সময়ও সেভেন সিস্টার্সকে উত্তপ্ত করার যে নোংরা ঘৃণ্য ষড়যন্ত্র আজকে সেভেন সিস্টার্সে ফাঁস হলো, তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভারতের উদারতা কোথাও গিয়ে দুর্বলতা ভাবতে শুরু করেছে বাংলাদেশ। একাধিক রিপোর্ট আজকে আমাদের সামনে এসছে, যেখানে বলা হচ্ছে সেভেন সিস্টার্স এর কাছে বাংলাদেশ সীমান্তে বিপুল পরিমাণে অস্ত্র আটক করা হয়েছে, এবং আপনারা শুনলে অবাক হবেন সেই অস্ত্রগুলো অধিকাংশই চীনা অস্ত্র। অর্থাৎ সমীকরণটা পরিষ্কার, ভারতের উত্তর পূর্বকে দিনের পর দিন অশান্ত করা ছক কষো, এবং পাকিস্তান, চীন এবং বাংলাদেশ এক ট্রায়াঙ্গুলার একটা জোট তৈরি করে ভারতবর্ষকে বিভিন্ন ক্ষেত্রে বিপাকে ফেলো, তা কিন্তু আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে। অর্থাৎ দিনের পর দিন ভারত আন্তর্জাতিক স্তরে যে ঘটনা বলেছে, আজকে বাস্তবের মাটিতে তারই রিফ্লেকশন বা প্রতিফলন আমরা দেখতে পেলাম। তথ্য বলছে যে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে, তার মধ্যে প্রায় 11,40,000 গুলি বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ সেই বরাদ্দ গুলি ভারতবর্ষে ঢুকছিল এবং ভারতবর্ষের একাধিক বিদ্রোহী গ্রুপের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল। এত গুলি কিসের জন্য ভারতীয়দের প্রয়োজন, এবং এই গুলি ঠিক কোন বিদ্রোহী গ্রুপের কাছেই উত্তর পূর্বের সীমান্তে যাচ্ছিল, হয়তো অনেকেই বুঝতে পারছেন। দিনের পর দিন ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোকে অশান্ত করে রাখা হচ্ছে আন্তর্জাতিক ষড়যন্ত্রের চাল। আর আজকে দেখুন, এই সীমান্তে প্রায় 12 লক্ষ গুলি কিন্তু হাতে নাতে ধরা পড়লো। শুধু তাই নয়, আপনারা শুনলে অবাক হবেন, এখানে প্রায় 840টি রকেট লঞ্চার এবং 300টির বেশি রকেট ধরা হয়েছে। এই বিপুল পরিমাণে অস্ত্র, মানে আপনারা বুঝতে পারছেন 300টির বেশি রকেট কিসের জন্য উত্তর পূর্ব ভারতে ঢুকছিল। 840টি রকেট লঞ্চারের ভূমিকাটা কি ছিল, 12 লক্ষ গুলি ঠিক কোন কোন কাজে ব্যবহৃত হতো, আজকে কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে প্রত্যেকটি জিনিস। দিনের পর দিন উত্তর পূর্ব ভারতকে অশান্ত করা হচ্ছে, ভারতের একাধিক বিদ্রোহী রাজনৈতিক দল এই পুরো বিষয়টিকে উস্কানি দিচ্ছেন, কিন্তু দিনের পর দিন এটা প্রমাণ হয়ে যাচ্ছে এটি একটি বৃহৎ আন্তর্জাতিক ষড়যন্ত্র। এবং এবার দেখুন, যে বাংলাদেশ দিনের পর দিন সেভেন সিস্টার্সকে কেটে ফেলার হুমকি দিয়েছে শেষ 2 বছর ধরে, সেই বাংলাদেশের বর্ডারের কাছে বিপুল পরিমাণে অস্ত্র আটক করা হলো। প্রায় 4900 অর্থাৎ 4,900 অত্যাধুনিক চীনা অস্ত্র আটক করা হয়েছে সেপারেটলি। 2000 মানে 27,000 গ্রেনেড আটক করা হয়েছে। 27,000 গ্রেনেড উত্তর পূর্ব ভারতে যদি ঢুকতো, আপনি বুঝতে পারছেন কোন জায়গায় যেতে পারতো পুরো বিষয়টি। 2004 সালের একটি স্মৃতি কিন্তু ফিরে আসছে এই ঘটনার পর। 2004 সালে একইভাবে চট্টগ্রামে বিপুল পরিমাণে অস্ত্র কিন্তু আটক করা হয়েছিল, যে অস্ত্রগুলো ভারতের বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার জন্য বাংলাদেশের কিছু ইসলামপন্থী নেতা চট্টগ্রাম দিয়ে ভারতে ঢোকানোর চেষ্টা করছিলেন। সেই সময় শেখ হাসিনা সরকার অত্যন্ত তৎপরতার সঙ্গে এই বৃহত্তর পরিকল্পনা বা ষড়যন্ত্রকে রুখেছিল। সেই 2004 সালে চট্টগ্রাম অস্ত্র মামলার স্মৃতি আজকে ফিরে এলো ভারতের উত্তর পূর্ব সীমান্তে সেভেন সিস্টার্সে, যেখানে সেদিনের থেকেও যে অস্ত্রের তালিকা, সেই অস্ত্রের তালিকা কিন্তু প্রায় কয়েক গুণ বেশি। এবং একটা জিনিস প্রমাণ হয়ে যাচ্ছে যে দিনের পর দিন ভারতের উত্তর পূর্ব ভারতকে অশান্ত করার পরিকল্পনা যে আন্তর্জাতিক শক্তিগুলো করেছে, তা কিন্তু এখন প্রায় দোরগোড়ায় চলে এসছে। এবং চীন, পাকিস্তান এবং বাংলাদেশ এক রক্তক্ষয়ী জোট তৈরি করা হয়েছে, এবং এখানে ডিপ স্টেট অলরেডি অ্যাক্টিভ। একাধিক ক্ষেত্রে আমরা দেখেছি উত্তর পূর্ব ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ধর্ম পরিবর্তন করার একটা ছক দেখা যাচ্ছে। বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট দ্বারা এনজিও এখানে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। প্রতিবার এই চিত্র আমরা দেখি, কিন্তু এত বিশাল পরিমাণে অস্ত্র ভারতে ঢুকবে সে কথা কিন্তু এর আগে আমরা সাম্প্রতিক সময়ে খুব একটা শুনিনি, কিন্তু আজকে কিন্তু পরিষ্কারভাবে আজকে আমাদের সামনে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি আজকে ভারতের পক্ষ থেকে 23 জন ব্যক্তির একটি তালিকা প্রকাশ করা হয়েছে, এবং আন্তর্জাতিক স্তরকে ভারত পরিষ্কার জানান দিয়ে দিয়েছে যে অ্যান্টি টেরর অ্যাক্টিভিটিতে ভারত কিন্তু আরো এক ধাপ এগিয়ে যেতে শুরু করলো। ভারত আজকে যে নতুন তালিকা প্রকাশ করেছে, সেখানে নতুন 23 জনকে সন্ত্রাসবাদী
অর্থাৎ 1967 সালে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ যে আইন, সেই আইনের 35 নম্বর ধারা অনুযায়ী 23 জনের নাম প্রকাশ করলো এবং আন্তর্জাতিক স্তরের সামনে নতুন তালিকা প্রকাশ করে বুঝিয়ে দিল পাকিস্তানের জঙ্গিদের ভারতে জায়গা তো নেই, ভারত কিন্তু তাদেরকে মোস্ট ওয়ান্টেড তালিকার লিস্টে জায়গা করে দিল আজকে। তাদের মধ্যে অনেকেই জৈশ ই মোহাম্মদের সদস্য। তারা বিভিন্ন ক্ষেত্রে ভারতে প্রশিক্ষণ চালাতেন, তহবিল সরবরাহ করতেন, তথ্য প্রচার করতেন, অস্ত্র সরবরাহ করতেন, বিভিন্ন টেরর অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত ছিল। একাধিক গুরুত্বপূর্ণ নাম যা সকলের জানা উচিত। 1 নম্বর নাম হলো মাসুদ ইলিয়াস কাশ্মীরি। যে মাসুদ ইলিয়াস কাশ্মীরি 2022 সালে সুংওয়ান যে ক্যাম্প ছিল, সেনা ক্যাম্প ছিল, সেই সেনা ক্যাম্পকে লন্ডভন্ড করে ফেলার পিছনে মূল চক্রী হিসাবে ছিল। সেকেন্ড নাম মুফতি মোহাম্মদ আসগর খান এবং তৃতীয় নাম আব্দুল্লাহ জেহাদি। তারা 2026 সালে নাগারকোটা যে ক্যাম্প ছিল, সেনা ছাউনি ছিল, সেইখানে সেনা ছাউনিকে আক্রমণ করার মূলে ছিল। এবং এর পাশাপাশি ফিরদৌস আহমেদ বাদ এবং বিলাল আহমেদ মীর, যারা টিআরএফ এর জঙ্গি, তাদেরকেও কিন্তু ভারত নতুন করে জঙ্গি সদস্যভুক্ত তালিকায় আজকে দুপুরে নাম ঘোষণা করলো। পাশাপাশি আরো একটা ইম্পর্টেন্ট খবর আজকে সকলের সঙ্গে শেয়ার করা উচিত। 8 জন সন্দেহভাজন ব্যক্তিকে আজকে ভারতে অ্যারেস্ট করা হয়েছে। মনে করা হচ্ছে তারা সকলেই জৈশ ই মোহাম্মদের সদস্য। এই 8 জন কি করতে ভারতে এসেছিল জানেন, বা কিভাবে ভারতে থেকে পরিকল্পনা করছিল? তারা অমরনাথ যাত্রা, সেইখানে ভয়ানক আক্রমণের পরিকল্পনা করেছিল। এবং একাধিক রিপোর্ট বলছে রথযাত্রায় যে বিভিন্ন ক্ষেত্রে মিছিল বেরায়, প্রসেশন বেরায়, শোভাযাত্রা বেরায়, সেখানেও তারা ভয়ঙ্কর আক্রমণের ছক কষছিল। অর্থাৎ তারা সরাসরি এমন কিছু জায়গাকে টার্গেট করেছিল যে জায়গায় ভক্ত সমাগম এবং হিন্দু ধর্মাবলম্বী মানুষরা জড়ো হন, এবং সেই জায়গাকে এবার টার্গেট করা হচ্ছে জৈশ ই মোহাম্মদের পক্ষ থেকে। এবং এই ধরনের 8 জনকে আজকে হাতে নাতে পাকড়াও করা হয়েছে গুজরাট এটিএস এর পক্ষ থেকে। অর্থাৎ 3টে ঘটনা, প্রত্যেকটা ঘটনার সঙ্গে একটার সাথে একটা ইন্টারলিঙ্ক আপনারা খুঁজে পাবেন। কেউ যদি ভাবেন এটি বিচ্ছিন্ন ঘটনা, তাহলে ভুল করছেন। শেষ 2 বছর ধরে বাংলাদেশের হাসনাত, শেষ 2 বছর ধরে বাংলাদেশের নাহিদ ইসলামরা দিনের পর দিন ভারতের 7 সিস্টার্সকে অশান্ত করার হুঁশিয়ারি দিয়েছিল। পাকিস্তানের পক্ষ থেকে স্টেটমেন্ট দিয়ে বলা হয়েছিল যে আমরা ভারতের পূর্ব দিক থেকে এবার আক্রমণ করব। অর্থাৎ স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছিল যে কাশ্মীর কিংবা গুজরাটের সিন্ধ অঞ্চল এখন পাকিস্তানের টার্গেট নয়, ভারতবর্ষের পূর্ব দিক অর্থাৎ 7 সিস্টার্স, উত্তর পূর্ব দিকই হলো পাকিস্তানের একমাত্র টার্গেট। পাকিস্তানের বিদেশমন্ত্রী সরাসরি বলেছিলেন কিছুদিন আগে, 1 মাস হয়নি, যে কলকাতাকে তারা উড়িয়ে দেবে, কলকাতাকে তারা টার্গেটের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসবে। আর আজকে ভারতের উত্তর পূর্ব ভারতে আটক করা হলো প্রায় 12 লক্ষ গুলি, এক্স্যাক্টলি 11,40,000 গুলি, 840টি রকেট লঞ্চার, 300টির বেশি রকেট, 27,000 গ্রেনেড এবং 4900 অত্যাধুনিক চীনা অস্ত্র। আজকের দিনে দাঁড়িয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে যে চীন পুরো বিষয়টার পিছনে থাকলেও আসল খেলাটা কিন্তু তারা বাংলাদেশ এবং পাকিস্তানকে দিয়ে খেলার চেষ্টা করছে। এবং একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, ভারতের 7 সিস্টার্স রীতিমতো বিপজ্জনক জায়গায় ক্রমশ যাচ্ছে। ভারতের সেনাবাহিনী, গোয়েন্দা দপ্তর তৎপর বলে আজকে আমরা বড়সড় আক্রমণের হাত থেকে বাঁচলাম। মণিপুর সমস্যা, আজকে আমাদের রাজ্যের বিভিন্ন বিরোধী দল যখন ছিলেন বা আজকে যারা তৃণমূল কংগ্রেস আছেন, তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু। শুধু রাজ্য নয়, আমাদের দেশের একাধিক রাজনৈতিক দলের কাছে ইস্যু মণিপুর। উত্তর পূর্বে চীনা অস্ত্র ঢুকছে, এখন কি আমরা বুঝতে পারছি না যে এর পিছনে কোন বিদেশি শক্তি ইনভলভ? দিনের পর দিন ভারত সরকারকে বিপাকে ফেলার জন্য যে ঘৃণ্য চক্রান্ত এখানে করা হচ্ছে, তার রিফ্লেকশন আজকে এই সকল ঘটনা। আমরা আর কবে বুঝবো তা আমরা নিজেরাও জানি না। একাধিক ভিডিওতে আমি দেখেছিলাম ডিপ স্টেটের একাধিক এজেন্ট, মার্কিন সেনাবাহিনীর একাধিক সদস্য এসে উত্তর পূর্ব ভারতে অস্ত্র বিলি করেছেন, জ্যাকেট বিলি করেছেন এবং ওই অঞ্চলের বিদ্রোহী গ্রুপগুলোকে অস্ত্র টাকা তুলে দিয়ে সেই তাদেরকে ম্যানুপুলেট করে সরকার বিরোধী আন্দোলনের কাজে লাগিয়েছেন। দিনের পর দিন সেনাবাহিনীর উপর আক্রমণ করা হচ্ছে উত্তর পূর্বের একটা নির্দিষ্ট গোষ্ঠীর পক্ষ থেকে। যারা আক্রমণ করছেন তারা অস্ত্র কোথা দিয়ে পাচ্ছেন আজকে কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ যে অস্ত্র উত্তর পূর্ব সীমান্তে ভারত বারংবার ধরছে, বিদ্রোহী গ্রুপগুলো থেকে আটক করছে, সেগুলো সবই বিদেশি অস্ত্র, কখনো চীনের অস্ত্র, কখনো আমেরিকান অস্ত্র। আজকের এই ঘটনা আরো একবার প্রমাণ করে দিচ্ছে ভারতের 7 সিস্টার্সকে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করে টুকরো করে দেওয়ার পরিকল্পনা হচ্ছে।
আজকে তৎপরতার সঙ্গে ভারত এই পুরো বিষয়টিকে ধরলো এবং এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটি পার্ট বাংলাদেশ। 2000 সাল থেকে তারা শুরু করেছে এই ঘৃণ্য চক্রান্ত। প্রথমে আসামের উলফা আই পরেশ যে গোষ্ঠী আছে, যার মাথায় আছেন পরেশের নামের এক নেতা, সেই পরেশকে দিনের পর দিন অস্ত্র দিয়ে এদেরকে চাগিয়ে রাখার চেষ্টা করা হতো। 2004 সালে বাংলাদেশের যিনি অস্ত্র লুণ্ঠন মানে অস্ত্র মামলায় জেলে গেছিল, 10 ট্রাক অস্ত্র ভারতকে ঢোকাতে চেষ্টা করছিল, তিনি এখন বাংলাদেশের বিএনপির নেতা। তিনি সে সময় শিক্ষামন্ত্রী ছিলেন বাংলাদেশের। এবার আপনি ভাবুন, বাংলাদেশের শিক্ষামন্ত্রী তিনি ভারতকে অশান্ত করার জন্য উগ্র ইসলামী চিন্তাধারায় দীক্ষিত হয়ে ভারতে অস্ত্র ঢুকিয়ে যাচ্ছেন এবং ভারতের উত্তর পূর্ব ভারতে বিদ্রোহী গ্রুপগুলোকে উস্কানি দিয়ে চাগার দেওয়ার চেষ্টা করছেন, অ্যাক্টিভ করার চেষ্টা করছেন। আজকে 2004 সালের পর বিএনপি সরকার গঠনের পর 2026-এ এসে 22 বছর পর একই কায়দায় বাংলাদেশ সীমান্তে এই ধরনের ভয়ঙ্কর অপারেশন চালিয়ে বিপুল পরিমাণে অস্ত্র আটক করা হলো এবং সরাসরি বাংলাদেশকে বেসক্যাম্প করে পাকিস্তান এবং চীন যে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে ভারতকে টুকরো করার, তার একটি নিদর্শন ফের একবার আন্তর্জাতিক স্তরের সামনে এক্সপোজ হলো। এরপরেও বাংলাদেশিদের ভিসা দেবেন? এরপরেও বাংলাদেশিদের ভিসা দেওয়া উচিত? যে বাংলাদেশ দিনের পর দিন ভারতকে অশান্ত করার চেষ্টা করছে, সেই বাংলাদেশের পিছনে এত ইনভেস্টমেন্ট কিসের জন্য? কিসের জন্য বাংলাদেশকে নিয়ে এত উদারতা? যে বাংলাদেশ আমাদের সেনাবাহিনীকে দিনের পর দিন আক্রান্ত করার চেষ্টা করছে, সেনাবাহিনীকে আটক করার চেষ্টা করেছে, ইট ছুঁড়েছে, পাথর ছুঁড়েছে, সমস্ত কিছু ভাবে সেনা জওয়ানদের, বীর জওয়ানদের আমাদের হত্যা করার পরিকল্পনা করেছে, সেই বাংলাদেশের জন্য এত উদারতা কেন? এই প্রশ্ন আজকে সামাজিক মাধ্যমে উঠবে। কিসের জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা আমরা এর পরেও করব? যারা যারা ভারতের প্রতি উদার নয়, যারা ভারতকে চক্রান্ত করে নষ্ট করার চেষ্টা করছে, যারা দিনের পর দিন 7 সিস্টার্সকে ধ্বংস করার চেষ্টা করছে, শিলিগুড়ি করিডোরকে কেটে দেওয়ার চেষ্টা করছে, তাদের সঙ্গে বন্ধুত্ব কিসের জন্য রক্ষা করতে হবে? আজকের পর অন্তত বাংলাদেশ সরকারের কাছে লিখিত জবাব চেয়ে বলা উচিত যে তোমার মাটিকে ব্যবহার করে যে অস্ত্র ভারতে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে, সেই অস্ত্রর পিছনে বাংলাদেশ সরকার জড়িত কি জড়িত নয়, সরকারিভাবে পাল্টা চিঠি দিয়ে অন্তত বুঝিয়ে দেওয়া উচিত। এইবার ভারত উদার বলে দুর্বল নয়। এই ভারত তোমাদের 1.5 লক্ষ বাংলাদেশিকে একদিনে ভিসা দিচ্ছে মানে তোমাদের প্রতি আমরা দয়া দাক্ষিণ্য করতে পারি, কিন্তু আমাদের দেশের শান্তি সার্বভৌমত্ব যদি নষ্ট করতে চাও তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। আমার মনে হয় আজকের এই ঘটনার পর ভারতের অ্যাকশন নেওয়ার সময়টি এসছে এবং ভারত সেই চেষ্টাই করবে। অফিসিয়াল কোনো বিবৃতি আসেনি, অফিসিয়াল বিবৃতি এলে আমি আপনাদের সামনে জানাবো। অনেকে কমেন্ট করছেন, আমি সমস্ত কমেন্ট দেখছি, দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। কিভাবে দেখছেন পুরো বিষয়টি, ভারতের কি করা উচিত, এই প্রশ্ন আজকে আপনাদের উদ্দেশ্যে আমি রাখলাম।